ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রাজনীতির বাঁক। চলমান অস্থিরতা ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে জনমনে তৈরি হচ্ছে নানা রকম প্রশ্ন। বাড়ছে অনিশ্চয়তা, অবিশ্বাস। সচেতন ও বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের প্রশ্ন, কোন দিকে যাচ্ছে দেশ? সংকটের সমাধান হবে কোন পথে? ভোটের সমীকরণই বা হবে কি? এই সব কিছু নিয়েই আজকের স্বপ্নধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আর বুঝতেই পারছেন আজকের সংলাপের শিরোনাম রেখেছি কোন পথে বাংলাদেশ। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাশায়েখ শশী। আমার সঙ্গে আছেন দুজন অতিথি। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে সময় দেওয়ার জন্য। একই সাথে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন তাজনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং শহীদুল ইসলাম বাবুল, আপনি সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। প্রথমেই শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসতে চাই। 4-5 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতা মোস্তফা জামাল হায়দার। আজকে 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠক ছিল, তারপর তিনি বের হয়ে জানালেন। আপনার কাছে জানতে চাই, তাহলে কি নির্বাচনের পথেই হাঁটা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ? ধন্যবাদ শশী, আমার সহ আলোচক তাজনুভা জাবিন এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে সালাম। হ্যাঁ, আজকের খবরটা আমি দেখলাম, আসতে আসতে এই পথে দেখলাম যে প্রধান উপদেষ্টা 14 দলের যে বৈঠক, সেখানে তিনি বলেছেন যে এই 4-5 দিনের মধ্যেই তিনি নির্বাচনের সুনির্দিষ্ট একটা তারিখ ঘোষণা করবেন, যার জন্যে সারা দেশের মানুষ একটা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আমি মনে করছি, আমি প্রতি সপ্তাহে 4-5 দিন গ্রামে থাকি, এখনও আমি ওখান থেকে আসলাম। মানুষের মধ্যে একটাই প্রশ্ন, একটাই সন্দেহ, একটাই অবিশ্বাস সত্যিকার অর্থে, যে নির্বাচন হচ্ছে তো, হবে তো। আমি বিশ্বাস করি যে প্রধান উপদেষ্টা যদি সত্যিকার অর্থেই তারিখটা সুনির্দিষ্টভাবে ঘোষণা করে দেন, মানুষের মধ্যে আস্থা তৈরি হবে এবং অনেক ধরনের সংকট থেকে আমরা মুক্তি পাব। শুধুমাত্র এই যে সামাজিক বিশৃঙ্খলা বা নৈরাজ্য, এটাই না, শুধু এর বাইরেও ধরেন আমাদের অর্থনৈতিক গতিশীলতা বা আমাদের ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে সর্বব্যাপী যে একটা অস্থিরতা এবং বিশৃঙ্খলা। 4-5 দিনের মধ্যেই যদি প্রকৃত অর্থেই নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সকল বিষয়গুলোতে এখনো দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি, অন্যতম হলো পিআর পদ্ধতির নির্বাচন নাকি আগের পদ্ধতিতে নির্বাচন, আপনি কি মনে করছেন তাহলে খুব দ্রুতই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না, এ বিষয়ে একটি ফলাফল আসতে যাচ্ছে? না, পিআর তো একটা নতুন ব্যবস্থা, টোটালি নতুন ব্যবস্থা। এই বিষয় সম্পর্কে এখনো বাংলাদেশের মানুষ ওয়াকিবহাল না, জানে না, অধিকাংশ মানুষ বুঝে না, এবং এই বিষয় নিয়ে সব রাজনৈতিক দল একমত হতে পারেনি। এই বিষয়ে প্রধান উপদেষ্টা একটা সুস্পষ্ট বক্তব্য ছিল যে সংস্কারের যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য হব, সেই সব বিষয়ে একটা চার্টার তৈরি হবে, জাতীয় চার্টার, এবং পরবর্তী যে বিষয় থাকবে সেই বিষয়গুলো পরবর্তী সময়ের জন্য আমরা অপেক্ষা করব এবং আমরা আমাদের ম্যানিফেস্টোতে রাজনৈতিক দলগুলো আমরা দিয়ে দেব। তো সেই বিষয়ে সেভাবে যদি উনি অগ্রসর হওয়ার কথা মতো, তাহলে সেটা খারাপ। কারণ পিআর কেউ কেউ চাচ্ছে, পিআরের ভালো দিক আছে, অনেক খারাপ দিকও আছে, এটা নিয়ে ডিবেট হতে পারে, অনেক লম্বা ডিবেট, কিন্তু এই মুহূর্তে তো এই বিষয় নিয়ে ঐক্যমত হয়নি, সব বিষয় নিয়ে ঐক্যমত হয়নি। তবে সবচেয়ে আশার কথা হলো কি, এইবার বাংলাদেশের জন্মের পরে আপনি দেখবেন যে যত সব গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো সব একমত হয়েছে, এটা দুনিয়ার ইতিহাসে একটা বিরল ঘটনা বলে আমি মনে করছি, এবং পজিটিভ। এবং দিনের পর দিন যেভাবে রাজনৈতিক দলগুলো এনগেজড হয়ে একাডেমিক ইস্যু নিয়ে আলোচনা করছেন এবং অনেক বিষয়ে সহমত হয়েছে, একমত হয়েছে বা মাঝামাঝি গিয়েছে, এই বিষয়গুলো আমাদের দেশের জন্য খুবই ইতিবাচক একটা ব্যাপার আমি মনে করছি। এবং মতবিরোধ যেগুলো এখনো আছে সেগুলো কিছু কিছু বিষয়, 80% বিষয় একমত হয়ে গেছে সংস্কারের যে বিষয়। আর মতভেদ তো থাকবেই, সব রাজনৈতিক দলের মত এক হতে পারে না, হয় না কখনো। সেই মতভেদ কোথায়, কেন হচ্ছে, কিভাবে কাটাতে পারি, সেগুলো নিয়েও আলোচনা করব। তাজনুভা জাবিন, আপনার কাছে একটু আসতে চাই। গোপালগঞ্জের সহিংসতা থেকে শুরু করে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার প্রাণহানি, সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকে যাওয়া, বাংলাদেশ ব্যাংকের পোশাক সম্পর্কিত নির্দেশনা যেটা পরবর্তীতে আবার প্রত্যাহার করা হলো, সবকিছু মিলিয়ে আপনি কি মনে করছেন দেশে একটি অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা। অস্থিরতা আসলে ওই অর্থে অস্থিরতা যদি সবগুলোকে সাম আপ করা যায়, আপনি দেখেন যে আমরা আইনশৃঙ্খলা বাহিনী যে যতটুকু তৎপর হওয়া উচিত ছিল, প্লাস আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সব মিলায়ে আইনশৃঙ্খলার অবস্থা যা হওয়া উচিত ছিল সেটা আমরা দেখি নাই, এখনও দেখছি না। এবং আপনি গোপালগঞ্জের ঘটনাটা বলেন, সেখানে আইনশৃঙ্খলার ব্যর্থতা একদম স্পষ্ট, এবং
পুরো বাংলাদেশের মধ্যে যদি আপনি এই গোপালগঞ্জের ঘটনাতে ব্যর্থতা বলতে মানে কি বোঝাতে যাচ্ছেন? কারণ হচ্ছে তাদের সামনেই কিন্তু হামলাটা হয়েছে। আমি নিজেও গোপালগঞ্জে তখন ওখানে ছিলাম, এবং গোয়েন্দারা বা পুলিশ যদি আমাদেরকে গ্রিন সিগন্যাল না দিত আমরা কিন্তু ওখানে যেতাম না। এবং তাদের বক্তব্যও কিন্তু পরবর্তীতে এটা উঠে এসেছে যে তাদের কাছে যথেষ্ট ইনফরমেশন ছিল না যে এইভাবে চারদিক থেকে মানুষ এসে গোপালগঞ্জে জড়ো হচ্ছে, একটা পূর্ব পরিকল্পনা নিচ্ছে এই সভাটাকে, যে সভাটা জুলাইয়ের শুরুতেই ঘোষণা করা হয়েছিল যেটা শিডিউল। সো এখানে আমরা কিন্তু স্পষ্ট আইন শৃঙ্খলার একটা ব্যর্থতা দেখেছি। এবং আপনি যে ঘটনাগুলো বললেন মোটা দাগে কিন্তু গত 11 মাসে অন্তর্বর্তী সরকারের যদি অন্যতম ব্যর্থতা যদি আমি বলি, এই অস্থিরতা বলেন বা যেভাবেই বলেন, সেটা কিন্তু এই আইন শৃঙ্খলার দিকে আমি 1 নম্বরে রাখবো। কারণ এই পুলিশ দ্বারাই কিন্তু জুলাই গুলি চালানো হয়েছিল। এই পুলিশই কিন্তু মানে আইনশৃঙ্খলা বাহিনীই কিন্তু ছাত্র জনতার উপর হামলা করেছিল, সহিংস মানে একদম সব ধরনের অস্ত্র ব্যবহার করেছিল। সো এই বাহিনীটাকেই অর্গানাইজ করা বা এই বাহিনীটাকে আবার দেশের নিরাপত্তার কাজে ফিরিয়ে আনাটা তাদের 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত ছিল, বা একদম প্রধান কয়েকটা প্রায়োরিটির মধ্যে এটা হওয়া উচিত ছিল। সো সেটার ব্যর্থতা কিন্তু আমরা দেখছি। সরকারের যেমন একটা মূল্যায়ন করলেন, এনসিপি সম্পর্কে একটা মূল্যায়নের জাস্ট ঘটনা বলতে চাই যে দেশের রাজনীতিতে দক্ষিণপন্থী শক্তির উত্থান ঘটছে বলে অনেকে মনে করছেন, এরকম একটা আলোচনা তো চলছেই। বিএনপি মহাসচিবও সম্প্রতি সময় বলেছেন যে এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর তিনি বলেছেন যে 5 আগস্টের পর জামায়াতে ইসলামীর উত্থান ঘটেছে, এখন দক্ষিণপন্থীদের প্রভাব বেড়েছে, ছাত্রদের নেতৃত্বে যে পার্টি হয়েছে এনসিপি, সেই পার্টির বক্তব্যে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের কোনো কথা নাই, তারা ভাবছে ধর্মকে ব্যবহার করবে। আপনারা কি আসলেই বদরুদ্দিন উমরের এই কথার সাথে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওনার কথার সাথে আমি একটু আংশিক একমত যে এই জুলাই গণ অভ্যুত্থানে যে ধরনের মানুষ অংশগ্রহণ করেছিল, যাদের বিনিময়ে আমরা আসলে এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। আপনি যদি যাত্রাবাড়িতে ধরেন, সেখানেই প্রায় 200-র মতো মানুষ শহীদ হয়েছিল। ওখানে তো কোনো ইউনিভার্সিটি নাই, কোনো ছাত্র, তাহলে একদম মেহনতি মানুষরাই কিন্তু ওখানে জীবন দিয়েছে। এবং তারা কেন জীবন দিয়েছিল? যে তাদের ভাত কাপড়ের নিশ্চয়তা হবে, জিনিসপত্রের দাম কমবে, ছাত্ররা একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবে। সো সেসব মানুষকে এখন পর্যন্ত মানে গত 4 মাসে আমাদের যেই আকারে একত্রিত করার কথা ছিল আমরা হয়তো সেটা করতে পারি নাই, কিন্তু এই চেষ্টা বা এই ইচ্ছা কিন্তু আমাদের জারি আছে। আমরা আশা করি যে সব ধরনের মেহনতি মানুষদেরকে এবং সব শ্রম পেশাজীবীর মানুষকে, সব ধর্মের গোত্রের মানুষকে আমরা একত্রিত করতে পারবো, এটাতে আমরা আশাবাদী। কিন্তু ধর্ম, এনসিপি শুরু থেকেই বলছে যে এনসিপি কখনোই ধর্মভিত্তিক রাজনীতি করবে না। দেখেন, এই যে দক্ষিণপন্থা বা ডানপন্থার উত্থান বা বিভিন্ন ইসলামী গোষ্ঠীর রাজনৈতিক তৎপরতা 5ই আগস্টের পর বেড়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনাটাকে আমি স্বাগত জানাই। অনেক ধরনের ইঙ্গিত মানে অনেক ধরনের সমীকরণ মানুষজন বের করছে, অনেক ধরনের বিচার বিশ্লেষণ করছে, কিন্তু একটা কনক্লুশনে পৌঁছায় যাওয়াটা কিন্তু ক্ষতিকর। কেন ক্ষতিকর? 5ই আগস্ট পরবর্তী যে ফ্যাসিবাদ বিরোধী যে পক্ষগুলো আছে, এই পক্ষগুলাকে বিভাজন আনার জন্য এই ধরনের বাইনারি জিনিসগুলা কিন্তু সেকুলার ভার্সেস ইসলাম, প্রগতিশীল ভার্সেস মৌলবাদ, এই ধরনের বাইনারিগুলা কিন্তু আমরা বিগত দিনে ব্যবহার হতে দেখেছি। কোন ব্র্যান্ডের রাজনীতি করতে চাই? আমরা কিন্তু বলেছি আমরা ধর্মভিত্তিক রাজনীতি করব না, একদম মানুষের কল্যাণে যে রাজনীতিটা, যে রাজনীতিতে প্রত্যেকটা মানুষের অধিকারের কথা থাকবে, আমরা মধ্যপন্থার একটা রাজনীতি করব। কিন্তু আপনি দেখেন, আপনি যদি ধর্মীয় সম্প্রীতিটা বজায় রাখতে পারে এই ব্যবস্থার রাজনীতিটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর কোনো পক্ষ নিতে হবে না। মানে যে যার যার ধর্ম, যার যার সংস্কৃতি সে পাশাপাশি নিরাপত্তার সাথে পালন করতে পারবে। অন্তর্ভুক্তিমূলক এবং পারস্পরিক সহাবস্থানমূলক একটি অবস্থাতে আপনারা বিশ্বাস করেন। আর আরেকটা যেটা বলছি, যে আপনি যেটা বলেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব যেটা বলেছেন, আপনি দেখেন একটা সময় কিন্তু ওনারাই এটাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল। বিএনপিকে দীর্ঘ একটা সময় এই ইসলামপন্থীদের সাথে, জামাতদের সাথে ট্যাগ করে বা তাদেরকে ওই ঘরানায় ফেলে কিন্তু মানুষের সামনে পোট্রে করতে হয়েছে। তো এখন যদি ওনারা এখন যখন একটা খুব ভালো অবস্থানে আছেন,
ক্ষমতা প্রত্যাশী, এখন কিন্তু ওনাদের কাছ থেকে আমরা এটা আশা করি না। এটা হলে হবে কি যে বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতিশীলতাটা ফিরে এসেছে 5ই আগস্টের পরে, সেটাতে আবার বিভাজন করার জন্য ফ্যাসিবাদরা আবার এই যে আপনার রিফাইন আওয়ামী লীগ বলেন বা যেভাবেই বলেন, তারা কিন্তু আস্তে আস্তে মাথাচাড়া দিয়ে উঠবে। সো আমাদের প্রত্যেকটা পক্ষের কিন্তু সচেতন থাকতে হবে এবং বুদ্ধিভিত্তিকভাবে এই রাজনীতিগুলোকে ট্যাকেল দিতে হবে, যাতে এই বাইনারিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরবো আপনার কাছে শহীদুল ইসলাম বাবুল। তাসনুবা জাবিন যেমনটি বলছিলেন যে একটা সময় ধর্মভিত্তিক রাজনীতিকে কেন্দ্র করে আপনারাও অনেক ধরনের যে বাইনারির কথা বলা হচ্ছে, সেই বাইনারির একটা ভিকটিম আপনারা ছিলেন। এখন আবার আপনারা ঠিক সেই একই বাইনারিতে এনসিপিকে ফেলতে চাচ্ছেন। এটা, এই অভিযোগকে আপনি কিভাবে খণ্ডাবেন? আর মূল যে প্রশ্নটা, সেটা হলো প্রধান উপদেষ্টা প্রায়শই বলেন যে পতিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমার প্রশ্ন হলো, এই পতিত শক্তি বলতে যারা বুঝি তারা তো পলাতক, তারা কিভাবে করছে এবং একমাত্র কি তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে কিনা? না, চমৎকার কোয়েশ্চেন আপনার এটা। শোনেন, এই যে মানে দক্ষিণপন্থী রাজনীতি মহাসচিব যেটা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জামাত দীর্ঘকাল আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছিল, আগেও ছিল, এটা তো অসত্য না। আমি তাসনুবা জেবিনের একটা বক্তৃতাও শুনেছিলাম কিছুদিন আগে। তাসনুবা জেবিন সেই জায়গায় আছে কিনা আমি তাও জানি না, যে গোলাম আজমকে পরাজিত করেই বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই মানে জামাতে ইসলাম একটা হলো ফ্যাসিবাদ বিরোধী আমাদের ঐক্য, আর এখন হলো বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যপট। এটা আপনি স্বীকার করেন বা না করেন, আপনি পরোক্ষভাবে জামাতে ইসলাম বাংলাদেশের প্রশাসন যন্ত্র এবং রাজনীতিতে যেভাবে প্রভাব বিস্তার করছে, বিগত বাংলাদেশের জন্মের পরে এটা করতে পারিনি, কোনোদিন করতে পারিনি। বিএনপির এখন প্রভাব নেই? না, আছে বিএনপির প্রভাব। কেন? বিএনপি রাজনৈতিক দলের প্রভাব সবসময়ই ছিল, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। হাসিনার আমলেও ছিল, সেই প্রভাব আমরা বিস্তার করতে পেরেছি আমাদের সাংগঠনিক নেটওয়ার্ক, আমাদের সমর্থন, জনভিত্তি, এইগুলো নিয়ে। কিন্তু আমি বলছি দক্ষিণপন্থী রাজনীতির যে বিষয়টা, জামাতে ইসলাম পাওয়ারের মধ্যে এবং বাইরে এবং রাজনীতির ময়দানে যেভাবে প্রভাব বিস্তার করছে, এটা কোনোদিন করতে পারে না। সাথে চরমোনাই বাংলাদেশের রাজনীতিতে একটা নেতিবাচক ক্যারেক্টার হিসেবে সবসময়, যার কাছে ধর্মকর্ম কোনো কিছু নেই, স্বার্থ, এবং বিগত 15 বছর তারা ফ্যাসিবাদকে একেবারে মানে ঘি ঢেলেছে ফ্যাসিবাদের শাসনে। তাদের সাথে যখন আপনার দোয়া নেওয়ার যাইতে দেখি, তখন এটা আমরা আহত হই। বাংলাদেশের মানুষ চরমোনাই, জামাতে ইসলাম, এনসিপি একটা প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে থাকবে, মানুষের আকাঙ্ক্ষা নিয়ে। সবসময় জনপ্রিয়তা, জনসমর্থন, পপুলিজমের পলিটিক্স সবসময় এটা কাম্য হতে পারে না, বা নির্বাচনের ভিত্তি হতে পারে না। কিছু কিছু পার্থক্য ব্যত্যয় জোট হইতে পারে, বা রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী ঐক্যও চলাফেরা করতে পারি। কিন্তু বর্তমানে যে বিষয়, সেই বিষয়গুলো অনেকটাই দৃশ্যমান হচ্ছে। এনসিপির সাথে জামাতের সখ্য, জামাতের সাথে এনসিপির সখ্য, এগুলো আপনি অস্বীকার করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। কিন্তু বাস্তবতা যেটা, যত সখ্য, চরমোনাইয়ের সাথে যে সখ্য, জামাত তো একটা পলিটিক্যাল পার্টি, চরমোনাইয়ের পীর সাহেব তো ওই অর্থে একটা পলিটিক্যাল পার্টি না। তার যে বিগত দিনের বক্তব্য, বিবৃতি, আর বর্তমানের মানে পুরাই একেবারে 180 ডিগ্রি উল্টা। তো সেই জন্য মানুষ এগুলো মনে করছে এর মধ্যে রাজনৈতিক আদর্শগত কোনো মানে সম্পর্ক আছে বলে মনে করে না। এখন যেটা বললেন যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি যে বিষয়, শোনে, আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট আমরা অনেক হালকা করে দেখছি। মানে এটা আমার রাজনীতির দূরদৃষ্টির কারণ, অভাবের কারণে হোক আর যে কারণে হোক, আওয়ামী লীগ মানে তার যে এস্টাবলিশমেন্ট, হাসিনা পালাইছে, কিছু মানুষ পালাইছে, কিন্তু ব্যাপক একটা এস্টাবলিশমেন্ট শেকড় বাংলাদেশের রাজনীতি। এই আওয়ামী লীগকে যদি হালকা করে দেখেন, আওয়ামী লীগ পালাই গেছে, আমার ধারণা কেউ এবং ধারণা না, এটাই সত্য। সাথে সাথে আপনি বিএনপিকে আক্রমণ শুরু করেছেন সম্মিলিতভাবে, হায়নার মতো চারদিক থেকে। আওয়ামী লীগ পলানের পর দিন থেকে এই চর্চাটা শুরু হয়ে গেছে, অথচ এটা একটা ভুল চর্চা ছিল। হ্যাঁ, আমরা ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সমস্ত শক্তির ঐক্যের প্রয়োজন ছিল। ফ্যাসিবাদকে আপনি সত্যিই যদি উৎখাত করতে চান, তাও আপনি পারবেন কিনা সেটা একটা মানে গুরুতর কোশ্চেন, জটিল কোশ্চেন। কিন্তু আমরা যেভাবে বিভক্ত হয়েছি, যেই ধরনের বাক্যবান হয়েছে, হ্যাঁ আমার দিক থেকেও হয়তো হয়েছে, কিন্তু আপনাদের দিক থেকে যেই ধরনের শব্দ, কথাবার্তা, যেই ধরনের বক্তৃতা, বিবৃতি এসছে, এবং যে ধরনের স্লোগান, পাল্টা স্লোগান হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এই সুযোগটা এই যে ফ্যাসিস্ট শক্তি, পতিত শক্তি, তারা গ্রহণ করে এখন আস্ফালন তৈরি করছে। গোপালগঞ্জে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাই ফেলছে, সারা দেশে বিভিন্ন জায়গায়। এই যে বিষয়গুলো দেখেন, খুবই হাসনাত আবদুল্লাদের যেসব, আরও নাসিরুদ্দিন পাটোয়ারিদের যেসব বক্তব্য, যে হাসিনা পালাইছে দিল্লিতে, আরেকজন পালাইছে লন্ডনে, আপনি বলেন
কিভাবে আপনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রাখবেন? নৌকা ধানের শীষ প্রথম দিন থেকে শুরু হয়ে গেছে, 2 সাপে 1 বিষ। কারো কারোর মধ্যে ধারণা তৈরি হয়েছে আওয়ামী লীগ তো নাই, শেষ, উৎখাত হয়ে গেছে, আর জীবনে ফিরবে না। আর বিএনপিরও যদি কাজ করে দিতে পারি মাশাআল্লাহ, তাহলে তো আমাদেরই যেভাবে চলছে এইভাবেই চলতে পারে। আপনি গোপালগঞ্জের ঘটনার কথা বলছেন, শুধু গোপালগঞ্জ না, সারা বাংলাদেশেই আওয়ামী লীগ মাথা, আমি এখানেই আসছিলাম, মানে সারা বাংলাদেশে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উঠছে। অনেকটা গোপালগঞ্জের মতো ব্যাপক আকারে না হলেও কাছাকাছি সচিবালয়ের যে ঘটনা তো ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, আমি আসবো সচিবালয়ে এই ধরনের ঘটনাও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ব্যর্থতা কি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, কক্সবাজারেও তো এনসিপির কে অনেকটা কাছাকাছি একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বলা হচ্ছে অনুসারীরা তারা প্রতিবাদ জানালেন। এটা নিয়ে যদিও দলীয়ভাবে আপনারা বলেছেন যে এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করেন না, করি না, কিন্তু আপনাকে অবশ্যই করি না। আপনাকে স্থান, কাল, পাত্র, জ্ঞান, সময় আপনাকে বুঝতে হবে, জানতে হবে। বলে না যে কথার জবাব কথা দিয়েই হবে, কথা আছে তো, বলেছে আমাদের ছোট ভাইয়েরা বোনেরা। সব সময় কি তাই হয়ে যায়? একটা কথার জন্য বিশ্ব যুদ্ধ বেঁধে যায়। হাসিনা বলল রাজাকার, কি রাজাকারের বাচ্চা? আমরা কি কথার জবাব কথা দিয়ে দিয়েছি? হ্যাঁ, প্রত্যেকটা কথার সীমা পরিসীমা, কি বলে, মানে সমালোচনারও একটা সৌন্দর্য আছে, আক্রমণেরও একটা ভাষা আছে। আপনি এক জায়গায় যায়, গোপালগঞ্জে, কক্সবাজারে, আপনি যার বাড়িতে তার বাড়িতে যায়, আপনার এই আক্রমণ তো না করলেও আপনি চলতো। আপনি প্রতিদিনই বক্তৃতা দেন, কত সমালোচনা করছেন। এটা কি বুদ্ধিদীপ্ত কোনো কাজ? এটা কি সুবিবেচনা প্রসূত আলোচনা হতে পারে? সেখানে নানান ধরনের কর্মী বাহিনী, কিন্তু দলীয়ভাবে, মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে গোপালগঞ্জে এনসিপি নেতারা যে বক্তব্য দিয়েছেন সেটাও আসলে উচিত হয়নি? এটা উচিত হয়নি। স্থানকাল পাত্র সময় আপনাকে বিবেচনা করতে হবে, কোথায় আপনি কি বলবেন। আমি মনে করছি এটা, আমি মুজিববাদকে কোনোদিন আমরা জীবনে সমর্থন, তার বিরুদ্ধেই আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। এটা বলে বলেই আমরা জেল খেটেছি, আওয়ামী লীগের আমলে বলেছি, হাসিনার মুখের সামনে বলেছি, মুখের উপর বলেছি। কিন্তু আপনাকে স্থান, কাল, পাত্র, সময়টা আপনাকে, ঠিক আছে। তাজনুল জাবিন, আপনার কাছে যেতে চাই। বিরতিতে যাবার আগে শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে স্থান, কাল, পাত্র বুঝে কথা বলতে হবে। স্থান, কাল, পাত্র বুঝে আসলেই কি রাজনৈতিক বক্তব্য দেয়া যায় কিনা সেই পর্যালোচনা শুনবো। মূল প্রশ্নটা সেটা হলো, অনেকেই বলেন সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করে যাচ্ছে। বিএনপি নেতারাও অনেক সময় অনেক অনুযোগ করেছেন, সরাসরি এমন কথাও বলছেন যে এনসিপি আসলে কিংস পার্টি বা সরকারি দল। এই অভিযোগকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, স্থানকাল পাত্রর মধ্যে স্থান ভেদে, মানে এই গোপালগঞ্জের ইস্যুটার পরই তো যে জায়গা ভিত্তিক এই আধিপত্যের কথাটা রাজনীতিতে আলোচনায় আসলো। তো কথার কিন্তু অনেক রকম থাকে। ভাই কিন্তু নিজেও বললো যে ওনাদের পক্ষ থেকেও কিন্তু অনেক ধরনের কথা বক্তব্য এসেছে, যেটার জন্য ওনাদের নিজ দল থেকেও শোকজ করা হয়েছে। এবং তারেক রহমান সাহেবও অনেকবার কে বলতে শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে নেতাকর্মীদেরকে সংযত ভাষায় কথা বলার জন্য। সো আপনার যদি কোনো একটা কথা যেটা অন্যকে আঘাত দিয়ে হয়, সেটার জন্য আপনি দুঃখ প্রকাশ করতে পারেন বা কথাটার বিপরীতে আরেকটা কথা বলতে পারেন। এটার মানে এই না যে আমার বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় হচ্ছে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, এটা আমার এরিয়া। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব কিন্তু নিজেই বলেছেন যে যাতে চকরিয়া এরিয়াটা পার হতে পারে উনি ওখানে বসে এটাকে মনিটর করছেন। তো এইটা কিন্তু আবার সঠিক বার্তা। এই কথা বলেছেন যে হঠাৎ করে এমন একটা পরিস্থিতি, জনরোষ যদি তৈরি হয়ে যায়, জনরোষটাকে এইটাই হচ্ছে নতুন বন্দোবস্ত। এবং এই পুরনো এই ধ্যান ধারণাটাকেই চেঞ্জ করতে হবে। আপনার আমার একটা কথা পছন্দ হলো না, সাথে সাথে আপনি তার স্টেজ ভেঙে ফেললেন, জিনিসপত্র ভাঙচুর করলেন, হামলা করলেন, গাড়ি বহরে পাথর ছুড়লেন। তো এটা কিন্তু শোভন হলো না। এবং এগুলোর এতটুকু কিন্তু সম্প্রীতিটা থাকতে হবে বা শিষ্টাচারটা থাকতে হবে। আর এই যে রাজাকার যে স্লোগানের বিরুদ্ধে যেখান থেকে জুলাই বা অগাস্টের সূত্রপাত হয়েছিল, এটা কিন্তু অন্য একটা পর্যায়ে। এটার সাথে আসলে এই ধরনের রাজনৈতিক পারস্পরিক রেগুলার দ্বন্দ্ব বা রেগুলার কথার যুদ্ধটাকে আমার মনে হয় না তুলনা করা চলে। ওই কথা দিয়ে কিন্তু গণ অভ্যুত্থান শুরু হয়েছিল। এগুলো হচ্ছে আপনার প্রতিদিনকার রাজনীতির ময়দানে একজন আরেকজনের সাথে যে কথার তর্ক থাকে, কথার যুদ্ধ থাকে, সেটার একটা অংশ। সো আর এই যে অঞ্চলভিত্তিক, গোপালগঞ্জে গেলে এটা করা যাবে না বা গোপালগঞ্জকে একটা আলাদা জায়গা মনে করতে হবে, বা এমনও কথা হয়েছে যে তারেক রহমানের নাম নেওয়ার আগে অজু করে নাম নিতে হবে, বা তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলা মানে গণতন্ত্রের বিরুদ্ধে বলা। এগুলোর জন্য কিন্তু আপনার যদি যুদ্ধ শুরু হয়ে যায় সেটা কিন্তু একেবারেই কাম্য নয়। কিন্তু আপনি
গোপালগঞ্জকে আপনি আলাদা করে দেখবেন যে এখানে সমীহ করতে হবে, সেটা আমি বুঝতে পেরেছি। কিংস পার্টি বলা হচ্ছে এনসিপি কে। কিংস পার্টি এটা গোপালগঞ্জে যখন হামলা হলো এরপর যখন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার বিষয় আসলো পুরো বহরকে, তখন থেকে দেখছি এই কথাটা আবার আলোচনায় আসছে। জুলাই থেকে যখন গোপালগঞ্জ গেলাম আমরা 16 তারিখ, তার আগে 15 দিন কিন্তু এই কথাটা আমি কোনোখানে দেখি নাই। এবং আমি জুলাই পদযাত্রায় যতদিন ছিলাম, যতগুলো জেলায় গিয়েছে, এরকম কোনো কিছু কিন্তু আমি কখনো দেখি নাই। বরং এই যতগুলো সমালোচনার মধ্যে, আলোচনার মধ্যে 5 আগস্ট পরবর্তী ছাত্ররা আছে, এই জুলাই পদযাত্রাটা সব দিক থেকে সবচেয়ে বেশি প্রশংসিত, গ্রহণযোগ্য এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জুলাই পদযাত্রাকে ঘিরে ছিল। কারণ আপনি দেখেন অ্যাট এ টাইম 2টা বা 3টা জেলায় যাচ্ছেন, এখানে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিন্তু মানুষ জড়ো করা বা এটাকে অ্যারেঞ্জ করা, এত গণজোয়ার আনা, মানে একটা আর্টিফিশিয়াল ব্যাপারে কিন্তু এটা সম্ভব না। জিনিসটা যে অর্গানিক, এটা কিন্তু আপনারা সভা সমাবেশ যেন নির্বিঘ্নে করতে পারেন, অবশ্যই নিরাপত্তা দেখার দায়িত্ব সরকারের। কিন্তু আপনি কি মনে করছেন না একটু বেশি দরদ পাচ্ছে সরকারের পক্ষ থেকে? বেশি দরদ অন্যরাও পাচ্ছে। হ্যাঁ, আপনি দেখেন তারেক রহমান সাহেবের স্ত্রী যখন আসলেন, উনি কিন্তু প্রোটোকলের মধ্যে ছিলেন। এবং এই গোপালগঞ্জে কিন্তু 16 জুলাইয়ের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু সভা করেছিল, কিন্তু একদম জানে মেরে ফেলার জন্য হামলাটা কিন্তু এই ছাত্র নেতাদের উপর হলো। এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু এটা স্বীকার করেছেন যে তাদের উপর আক্রোশটা সবচেয়ে বেশি, তুলনামূলক বেশি। একদম আমি নিজে থেকে বলছি, ওখানে আক্রমণটা কিন্তু একদম প্রাণনাশী ছিল। তাহলে এইরকম ক্ষেত্রে আপনার নিরাপত্তা দেয়াটা কিন্তু একেবারে যে বেমানান বা একেবারে যে বেদরকারি সেরকম কোনো, যেহেতু আমি ওখানে উপস্থিত থেকে ঘটনার গভীরতাটা আমি নিজেই দেখেছি। আমি একটু শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের কাছে এই বিষয়ে জানতে চাই। বাবুল ভাই, বিএনপির পক্ষ থেকে এমনকি আমার যতদূর মনে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অনেক সময় এই ধরনের কথা বলেছেন। তাসনুমা জাবিন যেমনটি বলছেন, নিরাপত্তা তো তারা পেতেই পারেন, আর একটি উদ্ভূত পরিস্থিতির জন্য তারা বিশেষ প্রোটোকল পাচ্ছেন, সেই প্রোটোকল তো জুবাইদুর রহমানও পেয়েছেন। তাহলে কেন এনসিপি কে বলা হচ্ছে কিংস পার্টি? ওইটা বিএনপি ওইভাবে বলছে না, এটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকরাই বরং বেশি বলছেন। তবে এটা কি দৃষ্টিকটু লেগেছে এই কারণে, বাংলাদেশের জন্মের পরে কোনো বিরোধী রাজনৈতিক বা সরকারি দল ছাড়া যেই ধরনের মানে আর্মি, পুলিশ, বিজিআর, সাজোয়া যান, হ্যাঁ, তারপরে ডগ স্কোয়াড, 3টা ফ্লোরে একেবারে তল্লাশি করে, অন্য কেউ থাকতে পারবে না, মনে হয়েছে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা এখানে অবস্থান করতেছেন, এরকম একটা ব্যাপার, যেটা চোখে লাগার মতো ব্যাপার। এটা রাজনৈতিক বক্তব্যের কারণে আমি বলছি না। এনসিপি একটা তরুণ রাজনৈতিক দল, এটা তারা ধরেন যুদ্ধ করা মানুষ, ফিল্ডের মানুষ, তাদের জন্য এই বিষয়টা যখন এরকম হয়ে যায় না, তখন দেখতে শুনতে এটা খুবই মানে দৃষ্টিকটু লাগে। এই বিষয়টা তাদেরকে বুঝে শুনে করবার ব্যাপার ছিল। আমি যেটা বলছি যে তাজনুবা যেটা বলল যে কি কথার জবাবে কথা, দেখেন বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তাজনুবা নিজেই বলল, তারেক রহমান নিজেই বলেছেন সাবধান হন, সতর্ক হন। নাসিরুদ্দিন পাটোয়ারিরা যখন বলে জিয়াবাদ রাখবো না, আপনি চিন্তা করতে পারেন তার বয়স কি, অভিজ্ঞতা কি বিগত দিনে, এটা নিয়ে এনসিপি একদিনও তারা ভৎসনা করে নাই। আমরা দুদুভাইকে বক্তব্য দিয়েছিল, এত সিনিয়র নেতা, এত পোর খাওয়া মানুষ, বর্গতলা বলু, তাদেরকে অফিসিয়ালি গণমাধ্যমে জানায় সতর্ক করা হয়েছে। এনসিপি থেকে একটা লাগাম ধরা কখনো, বা হাসনাত আবদুল্লাহদের বলা, এই যে স্থানকাল পাত্রের কথা কেন বললাম, ওই ভাই যে শুধু এনসিপিকে তারা টার্গেট তা না, আমার স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়ে যে তার ভাইকে খুন করা হয়েছে রাস্তার মধ্যে, প্রতিরোধ, ওখানে আমরা বক্তৃতাও দেই নেই, এরকম ঘটনা আছে। গোপালগঞ্জে আমরাও সমাবেশ করছি। আপনাকে তো কৌশলী হতে হবে, আপনি হলেনটা কি দেখেন, ভালো করতে যে আপনি খারাপ করে ফেলবেন কিনা আপনাকে তো চিন্তা করতে হবে, দূরদর্শী হতে হবে, কোথায় কোন চৈত মাসের ওয়াজ নাকি মাঘ মাসে আপনি দিবেন কিনা সেটাই সস্তে। এর ফলাফলটা কি হলো আপনি দেখেন, এত রাষ্ট্র, আপনি দেখেন, আমি শেষ করে দিই, আপনি আর্মির বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন, সে আর্মি আপনাকে কিভাবে রেস্কিউ করছে, আপনার তো কৃতজ্ঞতাবোধ থাকবার ব্যাপার আছে। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় সেই পর্যালোচনা দলগুলো বা তারা বক্তব্য নিয়ে যখন কথা হচ্ছে, বাবুল আমি একটু আগাতে চাই, আসলে সময় তো খুব অল্প, অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। বক্তব্য নিয়ে যখন কথা হচ্ছে, ইদানিং অনেককেই, এমনকি অনেক বুদ্ধিজীবীদের কাছ থেকেও আমরা শুনছি যে নির্বাচন করে কি হবে, নির্বাচন করলে শাসন কাঠামোর মধ্য থেকে একটা দল আসবে, গণঅভ্যুত্থানের ফলে মানুষের মনে যে আশার সঞ্চার হয়েছিল সেই আশা অনুযায়ী কোনো পরিবর্তন হবে না। এনসিপি নেতারাও এই ধরনের কথা তাদের পদসভাতে বলছেন, আগেও বলছেন। বিএনপি কি বলছে? না শুধু সেটা না, 5 বছর না 10 বছর ইউনূস সাহেবকে ছাড়া যাবে না, অনন্তকাল রাখতে হবে, দায়িত্বশীল এনসিপি নেতারা বলছেন।
আপনি কি মনে করছেন এই যে যে দেখেন পরশুদিন এই সচিবালয়ের ঘটনা বললাম, এই যে বিশৃঙ্খলা, আওয়ামী লীগ তো একটা ইস্টাবলিশমেন্ট, তো ইচ এন্ড এভরিহোয়ার পদে পদে তার শক্তি সামর্থ্য নেটওয়ার্ক এখানে রয়েছে। আপনি তার জন্য পথ উন্মুক্ত করে দিচ্ছেন, নিজেদের মধ্যে বিভাজন তৈরি করছেন। গোপালগঞ্জে আপনি এই ঘটনা বললেন, বক্তৃতা দিবেন, কথা বলবেন, সব ঠিক আছে। আমি এখানে যে ভাষায় কথা বলবো, আমি মঞ্চে সেই ভাষায় কথা বলতে পারি, বলি, বা আমার গ্রামে গিয়ে আমি সেইভাবে বলি। আমি সেই জন্য বলছি স্থানকাল পাত্র আছে। এর ফলে হলোটা কি? আপনি এত অর্জন, আপনি জাতির বীর সন্তান, আপনাকে আপনি ভয় পান না কোনো কিছুরে, আপনাকে যে সাজওয়াজানের ভিতরে এই দৃশ্য তো জাতি দেখেছে। জাতি কি হতাশ হয় নাই? আওয়ামী লীগ কি উল্লসিত হয় নাই? এটা কি আমাদের জন্য আনন্দের সংবাদ? মানে আমরা যেটা বলেছি যে সবসময় রাজনীতিতে কৌশলী হবার প্রয়োজন আছে। অত্যত্ব, অহংকার, সাহস, শক্তি, বক্তৃতা দিলেই শুধু হবে না। অবশ্যই আপনারা অনেক প্রবীণ রাজনৈতিক দল যারা নতুন আছে তারা সেটাই বলছি। শিখবে, কারণ তারা NCP ক্ষতিগ্রস্ত হলে যে বাংলাদেশ বক্তব্য, ক্ষতিগ্রস্ত হয়। বা অনেকেই যেটা বলছেন যে কোনো ধরনের সংস্কার ছাড়া নির্বাচন হয়ে গেলে গুণগত কোনো পরিবর্তন আসবে না। বিএনপি তো সবসময় নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে। নির্বাচন কেন, সংস্কারকে তার আগে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এই 22 সালে যখন এই আন্দোলন সংস্কার শুধু একটা দাবি ছিল, হ্যাঁ, আর ছাত্রদের দাবি তো ভিন্ন ছিল, তাদের বৈষম্য বিরোধী। আমরা ছিলাম এক দফায়, সেটা 16 তারিখে জুলাইয়ের এক দফা যাবে আসে। এই সার্জিস হাসনাত তারাও ওইটা অডিও আছে যে আমরা এসব এক দফাটা দায় দায়িত্ব আমরা নিব না, আছে তো অডিও, আমি শুনেছি নিজের কানে। সেটা এক দফায় আসছে পরিবেশ সময়ের প্রেক্ষাপটে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবার পরে। এখন নির্বাচন দেখেন, এইটা এক দফা আসবার পরে, এখন ফ্যাসিবাদের পতনের পরে আপনি নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে যে খেলা শুরু হয়েছে, হ্যাঁ, এই যে বলছে না, সারজি সেদিনও বললো প্রকাশ্যে, হাসনা তো বলছে নির্বাচন আমরা যাব না সংস্কার না হলে। আচ্ছা, সংস্কারটা কি হবে আপনি বলেন? এই সংস্কারের কথা কোনো ছিল? কোন সংস্কারটা হয়নি? বাংলাদেশে যতগুলো সংস্কার আপনি বলেন, বিএনপির মতো জায়গায় থেকে তারা তো ক্ষমতায় যাবে না। তারা নিজেরাই বলছে যে বিএনপি ক্ষমতায় যাবে, সেই জন্য বিএনপি পাগল হয়ে গেছে। আপনি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, বিএনপি মেনে নিয়েছে, নেয়নি। 70 অনুচ্ছেদ যেটা ওপেন করা হয়ে গেছে, কেয়ারটেকার সরকার কিভাবে হবে একমত আমরা হয়ে গেছি, জুডিশিয়ারি কিভাবে হবে আমরা হয়ে গেছি, দুদকের যেটা আবার হয়ে গেছে, নারী আসন অংশ হয়ে গেছে, আপার হাউস হয়ে গেছে। এখন এক পিয়ার বাইদে নিছে। এখন পিয়ার কি সংবিধানের, আপনি অভ্যুত্থানের আগে পিয়ারের কথা ছিল? আর পিয়ার হইলে এইটা যদি আপনি আলোচনা করতেছেন, আলোচনা করি, অসুবিধা কি? পিয়ার যদি হয়, আপনি একেবারে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগকে এখানে এস্টাবলিশ করছেন, বুঝে বা না বুঝে। কারণ হয়েছে কি, পিয়ার যদি হয়, 14 দল এখনো আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তারা হয় নাই। একটা দলকে আওয়ামী লীগ যদি, আপনারা বুঝতেছেন না আওয়ামী লীগের কাজকর্ম? আওয়ামী লীগের এখনো বংশ পরম্পরায় যারা আওয়ামী লীগ করে এমন 20% ভোট বাংলাদেশ আছে, 25% ভোট আছে, তারা শুধু সুযোগের অপেক্ষায় আছে। তারা সব বিরতিতে যাব, তবে তার আগে আপনাকে প্রশ্নটা করে রেখে যেতে চাই যে যেই জন্য পিয়ারের পদ্ধতির কথা বলা হচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল জনসমর্থন নিয়ে একটা দল যদি আসে, তারা আরো কর্তৃত্ব পরায়ণ হয়ে যাবে কিনা, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে কি? শহীদুল ইসলাম বাবুল যেমনটি বলছিলেন, সংস্কার খেলা চলছে, সব রকম সংস্কার হয়ে গেছে। প্রশ্ন তুলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে যাতে না ওঠে, এই জন্যই তো সংস্কার। আপনার কাছে জানতে চাই, কোন ধরনের সংস্কার নিশ্চয়তা দেয় ফ্যাসিবাদী ব্যবস্থা আবার গড়ে উঠবে না? যে কয়েকটা ব্যাপারে এখনো ঐকমত্য হয় নাই, তার মধ্যে অন্যতম হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপটাকে কমানো। এটা মানে 2টা 3টা, আজকে সকালে সুজনের একটা প্রোগ্রামে একজন বক্তা বলছিলেন যে 2টা বা 3টা যদি সংস্কারে একমত হয়, এটা হচ্ছে অন্যতম। কারণ নির্বাচন কমিশনটা ওনারা একদম লাস্ট মিটিংয়ে ছেড়েছেন ইসিকে, কিন্তু দুদক, পিএসসি, এরকম যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর নিয়োগ অবশ্যই নির্বাহী ক্ষমতাটা কমাতে হবে। পিআরের ব্যাপারটা কিন্তু দেখেন, আপার হাউসে কিন্তু আমরা বলছি, আপার হাউসের যদি আপনি একটা আনুপাতিক পদ্ধতিতে নিয়ে যদি চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়, যারা সরকার গঠন করবে তাদেরকে, এই কারণটাতেই কিন্তু করা হচ্ছে, যাতে এই সংবিধান সংশোধনীটাকে বা সংবিধান পরিবর্তনটাকে নিয়মিত র্যান্ডম নর্মালাইজ করে না ফেলা হয়, মুড়িমুড়কির মতো যাতে সংবিধানটাকে চেঞ্জ না করা হয়, এটাতে যাতে এক ধরনের একটা চেক অ্যান্ড ব্যালেন্স পড়ে। এবং সবচেয়ে দরকারি হচ্ছে যে নারী আসনগুলোতে, এই নারী আসনের সংখ্যা 15 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 100 করে তো এটা কোনো কিছুই হচ্ছে না। মানে এই সংরক্ষিত আসনটাকেই তো বিলুপ্ত করে এটার একটা অল্টারনেট কোনো কিছু করা, এবং এগুলো কিন্তু কখনোই একটা দলের, মানে এই যে ভাই বললেন না সংস্কার দিয়ে কি হবে, সংস্কার মানে কি, এই সবগুলোর কথা কিন্তু গ্রাফিতির ভাষায় লেখা আছে। এগুলা কিন্তু এনসিপি নিজের কোনো
মানে নিজের দলের বেনিফিটের জন্য কিন্তু এগুলো না হলে যে নির্বাচনে যাবে না, এই কথাটা কিন্তু নিজের বেনিফিটের জন্য বলছে না। আরেকটা কথা হচ্ছে যে 5 বা 10 বছর যে ডক্টর ইউনূসকে ক্ষমতা, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। সেগুলো নিয়ে আসলে সময় যেহেতু একেবারেই মানে পলিটিক্যাল রিটোরিক নিয়ে কথা আমরা আপাতত আজকে শোতে আর করতে পারছি না, দুঃখিত। শহীদুল ইসলাম বাবুল, তাসনুভা জামিন যেমনটি বলছিলেন, সংস্কার ছাড়া তো আসলে কোনো গতি নাই তাদের কথা মনে হচ্ছে। এবং বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নেই, তবুও বিএনপি দেখতে পাচ্ছি তৃণমূলে বেশ কিছু বেগ পেতে হচ্ছে। ক্ষমতায় আসলেও এই অবস্থা যে আরো বেগবান হবে না, আমরা কিভাবে আশ্বস্ত হব? না, আশ্বস্ত না হলে আপনি বিএনপিকে ভোট দেবেন না, এটা তো পরিষ্কার পথ খোলা আছে। শোনেন, সবচেয়ে বড় সংস্কার হলো কেয়ারটেকার প্রভিশনটাকে আমরা একমত হইতে পারছি এদের কিভাবে গঠন হবে। এবং পরপর এটা তো ছিলই না, আমাদের স্বৈরাচার হওয়ার সবচাইতে বড় সুযোগ হলো এইটা, কেয়ারটেকার সরকারের অধীনে ভোট না হওয়া। আমি মনে করি বাংলাদেশের সব সংস্কারের 70% সংস্কার এইটা, বাকি আরও আছে এবং তার মধ্যেও আমরা 10-20 করে ফেলছি। বাকি আরও যার যেটা এক্সপেকটেশন আছে সময়ের সাথে আমি আশা করি হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা যে নির্বাচন না হওয়া, আমরা দায়িত্বশীল নেতারা যেমন সার্জিস সেদিন বলছে যে পদত্যাগের কথা যেন মুখেও না আনে বিচার হওয়া পর্যন্ত, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং হঠকারী কথাবার্তা। আমরা চাই প্রত্যেকে আমরা দায়িত্বশীল কথা বলবো যার যার জায়গায় থেকে। এবং ন্যূনতম আপনাকে মনে রাখতে হবে, ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে তার শেকড় পতিত, এই ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে আমাদের সম্মিলিত শক্তি এবং ঐক্য লাগবে এই জায়গাটা। সেই পরিবেশটা যাতে নষ্ট না হয়, এটা আমার বক্তব্য। জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। আপনারা, আমরা এটাই আশা করি রাজনৈতিক দলগুলো অবস্থা বুঝেই তাদের মতো সবচেয়ে আশু যেই পদক্ষেপ সেগুলো নেবেন। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তাসনুভা জামিন আপনাকেও। একই সাথে ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।